ঠিক ওই মুহূর্তে লিবিয়া দিয়ে ইতালিতে আসার খুব ভালো একটা সময় যাচ্ছে। পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে পায়ের তলা পিটাচ্ছে এবং বলতেছে যে টাকা দিয়ে টাকা দিয়ে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার মতো আপনারা কেউ অবৈধ পথে এভাবে আসেন না, কারণ হয়তো আমি মরেও যেতে পারতাম আমি যখন সাগরে পড়ে গেছিলাম। সত্যি কথা বলতে আমরা ভয়ে আল্লাহর নামও ভুলে গেছিলাম, এরকম একটা অবস্থা। যেটা সত্যি সেটাই বলতেছি। নৌকাটা পুরো ফেটে যায়, দেন আমরা সবাই পানিতে পড়ে যাই, ওই ভূমধ্য সাগরে পড়ে যাই। প্রবাস কথার মাধ্যমে এই মুহূর্তে আপনারা পৃথিবীর যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাইম খান এইচডি, আমি ইতালির জেনোভা শহর থেকে বলছি। আজকের এই ভিডিওতে আমি আমার অভিবাসন গল্প বলার আগে আমি সর্বপ্রথম মঞ্জুরুল করিম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি এরকম সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। কারণ আমরা সবসময় জানি মঞ্জুরুল করিম ভাই সবসময় প্রবাসীদের পাশে থাকেন এবং প্রবাসীদের নিয়ে কাজ করেন। তার একটি বড় উদাহরণ হচ্ছে এই অভিবাসন গল্প। আমরা জানি পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা 2 কোটিরই বেশি বাংলাদেশি বসবাস করে এবং তারা প্রত্যেকেই এক একজন হিরো যার যার জায়গা থেকে, এবং তাদের প্রত্যেকেরই এক একটা গল্প আছে। সো আমি আশা করি এই অভিবাসন গল্পের মাধ্যমে সবাই তাদের গল্প বলার এবং সবার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে চাচ্ছি আমি আমার নিজের অভিবাসন গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমার নাম হচ্ছে মোহাম্মদ কাইম খান, আমি ইতালির জেনোভা শহর থাকি এবং আমি ইতালিতে ফিনকান্তিতে জব করি। ফিনকান্তিতে হচ্ছে এরকম একটা জায়গা যেখানে বড় বড় ক্রুজ শিপ তৈরি হয় এবং এটাকে বলতে পারেন শিপইয়ার্ড। সো আমি ইতালির একটা শিপইয়ার্ডে জব করি এবং আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর জেলার রাজৌর থানা। আমি আমার অভিবাসন জীবন শুরু করি ইতালি থেকেই এবং ইতালিতে আসছি আমি 4 বছর শেষে 5 বছর রানিং চলতেছে। আমি কিভাবে প্রবাসী হলাম, যদিও এটা ব্যক্তিগত অনেক কারণ আছে, আমি তার থেকে একটি কারণ আপনাদের সাথে আজকে শেয়ার করব। সময়টা ছিল 2016 সাল, তখন আমি মাত্র এইচএসসি পাস করে আমি আমাদের একটা লোকাল ভার্সিটিতে অ্যাডমিশন নিই। তখন আমি বাংলাদেশে ঠিক ওইরকমভাবে কিছু করতাম না। আমি এবং আমার একটা ফ্রেন্ড মিলে আমাদের এলাকায় একটা কোচিং সেন্টার দেই এবং সেখানে আমাদের লোকাল স্টুডেন্ট ছাড়াও আমরা আমাদের বাইরের এলাকার কিছু স্টুডেন্ট ওইখানে পড়াইতাম। দেন আমি একটা জিনিস দেখলাম যে আমাদের এলাকা যারা আছে তারা অলমোস্ট 90% লোক তারা লিবিয়া দিয়ে ইতালিতে চলে আসতেছে। ঠিক ওই মুহূর্তে লিবিয়া দিয়ে ইতালিতে আসার খুব ভালো একটা সময় যাচ্ছিল, কারণ আমি দেখলাম যে অনেকেই তারা এই পথ পাড়ি দিয়ে তারা খুব সহজে ইতালিতে ঢুকতে পারতেছে এবং অনেকেই তারা সিটিজেনশিপ নিচ্ছে বা ইতালিতে বৈধতা নিচ্ছে। সো এইগুলো দেখে অ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশে থাকতাম বা পড়ালেখা করতাম আমাদের মন মাইন্ডটা ভেঙে যায়। হ্যাঁ, কারণ আমরা দেখতেছি যে আসলে আমরা এত কষ্ট করে পড়ালেখা করতেছি, তা আমাদের ফিউচার কি আসলে। আমাদের ফ্রেন্ডসরা যারা আমরা একসাথে থাকতাম বা বড় হয়েছি তারা এখন বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করতেছে, বাট আমরা এখানে মাত্র 10-12 হাজার টাকা ইনকাম করি কোচিং সেন্টার থেকে। বিষয়টা আমাদেরকে খুবই পীড়া দিত। দেন আমি এনিহাও আমার পাসপোর্ট অ্যারেঞ্জ করি, দেন আমার এলাকার একটা ভাইকে দিয়ে আমি পাসপোর্ট জমা দিই, তারপর লিবিয়া আসি এবং লিবিয়া এসে আমি লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আমি ইতালিতে আসি। ওকে, ঠিক একটু আগে আপনারা যেভাবে শুনলেন যে আমি খুব সহজেই হয়তো বা বাংলাদেশ থেকে পাসপোর্ট জমা দিয়ে লিবিয়া আসছি, লিবিয়া থেকে ভূমধ্য সাগর দিয়ে ইতালিতে আসছি, কিন্তু বিষয়টা আসলে এতটাই ইজি না আমি যেভাবে খুব ইজি করে বলছি আপনাদেরকে। হ্যাঁ, আমি এখন আমার জীবনের সংগ্রামের কথা বলতে গেলে আমি জাস্ট এই কথাটাই বলবো। আমার জীবনে ওইরকম কোনো সংগ্রাম নেই, জাস্ট আমি এটাই বলবো যে আমি কিভাবে লিবিয়া থেকে ইতালিতে আসছি। এইটাই আমার জীবনে আমি মনে করি আমার সবচাইতে সংগ্রামের জীবন ছিল। আমি 2016 সালের জুলাই মাসে আমি লিবিয়াতে আসি। আমি যখন বাংলাদেশ থেকে বিমানে উঠি লিবিয়ার উদ্দেশ্যে আসার জন্য, আমি ঠিক তখনও জানতাম না যে সামনে আমার কী হতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি তারপরও বিমানে উঠে খুব আনন্দ মনে আমি বিদেশে যাচ্ছি, ফার্স্ট টাইম প্লেনে উঠছি, আমার খুব ভালো লাগতেছে, আকাশ থেকে পৃথিবীটা দেখার মজাই নিচ্ছি আলাদা। সো ওইটা ভাবতে ভাবতে আমি খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম বিমানে বসে। দেন আমরা যখন কাতার, তারপর সুদান হয়ে আমরা যখন লিবিয়াতে আসলাম, লিবিয়াতে আসার পরে নামার সাথে সাথে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে আমাদেরকে কয়েকজন লোক আমাদেরকে মাইক্রো গাড়িতে উঠাচ্ছে এবং সেখান থেকে আমাদেরকে একটা নির্জন জায়গা, একটা ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে, এরকম পরিবেশ। সো ওইটা দেখে আমি ঠিক নিতে পারতেছিলাম না যে আসলে কী হতে যাচ্ছে। মানে আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট আমি লিবিয়াতে আসছি, আমি এখানে খুব ফ্রিডমলি থাকবো বা আমি খুব ফ্রিডমলি ঘোরাফেরা করব, কিন্তু আমি দেখলাম যে এখানে কাহিনী বা চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। তারপর আমাদের হাত থেকে পাসপোর্ট নিয়ে যাওয়া হলো এবং এরপর আমাদেরকে একটা ঘরে ঢুকানো হলো। ঘরে ঢুকে আমাদেরকে খুব জোরপূর্বক টাকা আদায় করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা হলো এবং সেখানে আমাদের সামনে আমাদের কয়েকটা সহযাত্রীকে পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে পায়ের তলা পিটাচ্ছে এবং বলতেছে যে
টাকা দে টাকা দে, মানে বিভিন্ন খুবই মারাত্মক একটি অবস্থা ওইখানে আমরা দেখতে পারলাম। সো অনেকে হয়তোবা যে ডিমান্ড নিয়ে আসছিল সেই ডিমান্ড থেকে বেশি দিতে হচ্ছে, এই জন্য তাদেরকে হয়তোবা দিতে লেট হচ্ছে, এই জন্য হয়তোবা তাদেরকে পিটাচ্ছে বা বিভিন্ন কাহিনী হচ্ছে এখানে, যেটা কিনা দেখার জন্য আমরা মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তারপর আমরা দেখে খুব কান্না করতেছিলাম এবং খুব ভয় এবং ভীত ছিলাম যে আসলে সামনে কি হতে যাচ্ছে আমরা নিজেরাও জানতেছিলাম না। তখন ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া বা বাপ মার কাছে দোয়া চাওয়া ছাড়া ওইরকমভাবে কিছু করা ছিল না। দেন আমরা এনিহাও আমরা টাকা দিয়ে ওই দালালের ঘর থেকে ছুটি, তারপর আমরা গেমের উদ্দেশ্যে অথবা বলতে পারেন যে আমরা লিবিয়া থেকে ইতালিতে আসার উদ্দেশ্যে আমরা একটা সাগর পাড়ে একটা ঘরে যাই। ওইখানে আমরা থাকি হলো 1.5 মাস। 1.5 মাস আমরা ওই ঘরে বন্দি থাকি। খুব খাওয়া দাওয়া বা থাকার পরিবেশ ওরকম ভালো না, মানে খুব কষ্ট করতে হয়, যেটা কিনা আসলে হয়তো আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। দেন আমরা 15 দিন অপেক্ষা করার পর আমাদেরকে বলা হলো দালালের ঘর থেকে যে আমরা এখন গেমের মাধ্যমে আমরা ইতালিতে যাইতে পারবো। আমাদেরকে রাত 2টার সময় আমাদেরকে উঠানো হলো ঘুম থেকে এবং বললো যে খুব তাড়াতাড়ি তোমরা রেডি হও, এখন তোমাদেরকে আমরা গেম করাবো। সো কোনো রকম আমরা যার যে জামা কাপড় ছিল পরা সেটা নিয়ে আমরা কোনো রকম একটা লাইফ জ্যাকেট পরে, আপনারা হয়তো পিকচারে দেখতে পারতেছেন, এইভাবে আমরা মোটামুটি রেডি হই। সো রেডি হয়ে আমরা আমাদের গেমের ঘর থেকে একটা আইসক্রিমের ঠান্ডা গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সাগর পাড়ে। সেখানে আমাদেরকে একটা সাইডে রাখা হয়, খুব ঝিনুভাবে বসিয়ে রাখা হয় এবং কেউ কোনো কথা বলতে পারবে না। সাগরের সাইডে কিছু বড় বড় পাথর ছিল, ওই পাথরের ভিতরে আমাদেরকে ঢুকিয়ে রাখা হলো, যেখানে তোমরা নিরিবিল বসে থাকো, নৌকা আসবে, নৌকা আসলে আমরা তোমাদেরকে উঠে ছেড়ে দেবো ইতালির উদ্দেশ্যে। মানে ঠিক তখন আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমার মাথায় কি হচ্ছে বা সামনে আমার কি হইতেছে। জাস্ট লাইক ইমেজিং, আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা দেখতেছি, স্বপ্ন অথবা কোনো দুঃস্বপ্ন দেখতেছি। তারপর আধা ঘন্টা পর আমরা যে নৌকায় করে ইতালিতে আসবো সেই নৌকাটা আসলো এবং বলো যে তোমরা ওই নৌকার মধ্যে উঠো। দেন আমরা ওই নৌকার মধ্যে উঠলাম। এরপর আমাদের নৌকাটা রাত 3:30টার মধ্যে ছেড়ে দিল এখানে। আমরা যখন আধা ঘন্টা চললাম, আমাদের নৌকাটা আধা ঘন্টা চলার পর আমরা দেখলাম যে আমাদের নৌকাটা ফুটো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের নৌকাটা ছিল কাঠের নৌকা। নৌকাটার কাঠগুলো আঠা দিয়ে লাগানো ছিল, ওরকম কোনো প্যারাক বা ওরকম কিছু দিয়ে লাগানো ছিল না, জাস্ট আঠা দিয়ে জোড়া দিয়ে দিছে। এবং ওই সাগরে যে ঢেউ ছিল, এতটাই ঢেউ ছিল এবং ওয়েদারটা খুব বাজে ছিল। আধা ঘন্টার মধ্যে খুব বাজে ওয়েদার হয়ে যায়। যদিও প্রথমে ভালো ছিল, কিন্তু আধা ঘন্টার পরে ওয়েদারটা খুব খারাপ হয়ে যায়। দেন আধা ঘন্টা চলার পর আমরা দেখলাম যে আমাদের নৌকা ফুটো হয়ে যাচ্ছে বা একটা কাঠ উঠে গেছে। সে এটা দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে গেলাম এবং সবাই চিল্লাচিল্লি করতেছি কী করব। সবাই কেউ পানি হেসতেছে, কেউ বা ওই কাঠটা পাড়া দিয়ে ধরতেছে যাতে পানি কম ওঠে, এরকম একটা অবস্থা সৃষ্টি হলো। দেন আমরা ফাইনালি আমরা ওই যুদ্ধে হেরে যাই, আমরা পারি না নৌকাটাকে আর রক্ষা করতে। দেন নৌকাটা পুরো ফেটে যায়। দেন আমরা সবাই পানিতে পড়ে যাই, ওই ভূমধ্যসাগরে পড়ে যাই। আধা ঘন্টা চলার পর সবাই আমরা যার যার হাত ধরে সাঁতরাচ্ছি এবং আমার এক রিলেটিভ ছিল, খালাতো ভাই বিপ্লব। আমি ওর নাম ধরে জোরে চিল্লাচ্ছি যাতে আমি ওর থেকে সরে না যাই ঢেউয়ের কারণে, বা ও আমার থেকে যাতে সরে না যায়। সো আমি বিপ্লব বলে চিল্লাচ্ছি, ও কাইম বলে চিল্লাচ্ছে। আমরা তারপর একসাথে হলাম, একসাথে হয়ে ও আমার হাত ধরলো, আমি ওর হাত ধরে আমরা একসাথে সাঁতরাচ্ছি যাতে আমরা দুই ভাই ঢেউ থেকে আলাদা না হয়ে যাই। দেন আমরা অনেকক্ষণ সাঁতরাচ্ছি, কেউ মোবাইলে ফ্ল্যাশ দিয়ে এরকম করতেছে যাতে কেউ আমাদেরকে রেস্কিউ করে বা হেল্প করে। এরপর আমরা অনেকক্ষণ সাঁতরাচ্ছি, আমরা খুব ভয়ে ছিলাম তখন। আসলে আমরা ওইরকমভাবে সত্যি কথা বলতে আমরা ভয়ে আল্লাহর নামও ভুলে গেছিলাম, এরকম একটা অবস্থা। যেটা সত্যি সেটাই বলতেছি, ঠিক এরকম একটা সময় আমরা পার করছিলাম। দেন আমরা আধা ঘন্টা বা 20 মিনিট পর আমরা দেখলাম যে কিছু একটা নৌকা বা কিছু একটা আসতেছে। ওইটা দেখে আমরা সবাই একটু শান্ত হলাম এবং আমরা ভাবলাম যে হয়তো এখন আমাদেরকে ইতালির রেস্কিউ না করলে আমরা হয়তো বা লিবিয়ার কেউ আমাদেরকে রেস্কিউ করবে বা বাঁচাবে, আমাদেরকে উঠাবে। দেন আমরা দেখলাম যে লিবিয়ার কোস্ট গার্ড আমাদেরকে দেখে ওইখানে আসছে, তারা আমাদেরকে সবাইকে নৌকায় উঠাইলো এবং ওই স্পিড বোটের মধ্যে আমাদের সবাইকে সিরিয়াল ধরে বসাইলো এবং ইচ্ছা মতো থাপ্পড় দিচ্ছে, লাথি দিচ্ছে এবং যার যা ছিল সব কিছু নিয়ে যাচ্ছে, মোবাইল, ড্রয়ার যা ছিল সব কিছু নিয়ে যাচ্ছে। এরপর আমাদের দালালকে ফোন দিল, তারা বললো যে তোদের দালালকে ফোন দে, তোদের দালাল এসে তোদেরকে নিয়ে যাবে। এরপর আমাদের দালাল আসলো, তারপর আমাদেরকে ছাড়িয়ে বা টাকা দিয়ে যেভাবে হোক সে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আবার আমাদের সেই ঘেমের ঘরে রাখা হলো। এরপর আমরা আবার সেই এক কাপড়ে আমরা প্রায় 20 দিন ছিলাম, অনেক কষ্ট করছি।
এরপর আমাদেরকে আবার বলা হলো যে আপনাদেরকে আবার গেম করানো হবে ইত্যাদির উদ্দেশ্যে। ঠিক ওই মুহূর্তে আমরা আবার গেমের জন্য কেউ প্রস্তুত ছিলাম না, কারণ আমরা মানসিকভাবে খুবই ভয় পেয়েছিলাম। আমরা কেউ চাচ্ছিলাম না যে আবার গেম করে ইতালিতে যাওয়া যায়। তারপর দালালের জোরাজুরি বা থাপ্পড় মায়ের ভয়ে আমরা সবাই রাজি হলাম যে আচ্ছা ঠিক আছে আমরা যাব। এরপর আমাদেরকে আবার নৌকায় করে গেম করানো হলো। দেন ফাইনালি আমরা মাশাআল্লাহ আমরা 9 ঘন্টা আমাদের বোট চলার পর আমরা দেখলাম যে একটা জার্মানি কোস্টগার্ড, রেস্কিউ কোস্টগার্ড, তারা ওইখানে বড় শিপ নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা ওই শিপের কাছে নিয়ে গেলাম। শিপের কাছে যাওয়ার আগে আমাদের উপরে হেলিকপ্টার দিয়ে অনেক রাউন্ড দেওয়া হলো যে আমরা আসলে সেফ আছি কিনা বা বিপদ আছে কিনা। দেন আর দেখা হলো যে না, আমাদের নৌকাটা ঠিকঠাক আছে, আমরা সবাই ঠিকঠাক আছি, সবাই বসে আছি চুপ করে। দেন ওই হেলিকপ্টারটা আবার শিপে চলে গেল। ওইখান থেকে দেন একটা বড় একটা বোট এসে বোটে করে আমাদেরকে শিপে উঠে নিয়ে যাওয়া হলো। এরপর আমরা যখন জার্মানের একটা রেস্কিউ শিপে উঠলাম, শিপে উঠে আমরা সবাই আল্লাহর কাছে অনেক ধন্যবাদ দিলাম। খুব আনন্দ ফিল করলাম যে হয়তো এখন আমরা ইউরোপে যাইতে পারবো বা এখন হয়তো আমাদের ওরকমভাবে সার্ভাইভ করতে হবে না। কোন ঘটনাটা আমাকে বেশি কষ্ট দেয় এটার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি, যে আমরা যখন লিবিয়া থেকে ইতালিতে আসতেছিলাম, আমাদের ফার্স্ট গেমে যখন নৌকাটা ফেটে যায় তখন আমরা খুবই ভয়াবহ অবস্থায় ছিলাম এবং ওই সময়টাই আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ আমি যদি তখন মরে যাইতাম তাহলে হয়তো ওই দিনটাই বা রাতটাই ছিল হয়তো আমার জন্য আমার জীবনের শেষ রাত, বা এরপর হয়তো আমি জানতামও না, দেখতামও না, বা এখন আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না। এই জন্য আমি আমার জীবনের সবচেয়ে কষ্টের ঘটনা ওইটাই বলবো, ওইটাই ছিল আমার জীবনের সবচেয়ে সংগ্রাম বা কষ্টের ঘটনা। সুখের ঘটনা বলতে আমি বলতে চাই, আমরা যখন ইতালিতে আসলাম, ইতালিতে আসার পর আমরা একটা অর্গানাইজেশনের মাধ্যমে আমরা 2 বছর একজন ইতালিয়ান মহিলার আন্ডারে থাকি এবং তাকে আমরা সবাই মাম্মা বলি। তার নাম হচ্ছে ইলেনা, আমরা সবাই তাকে মাম্মা বলতাম। সো ওই মাম্মার আন্ডারে আমরা 2 বছর থাকি। ওখানে 2 বছর থাকার পর আমরা যেটাকে বলি প্রেমের উদ্দেশ্যের জন্য সেটা আমরা পাই। বিশেষ করে আমরা 4জন বাংলাদেশি ছিলাম, ওইখান থেকে আমরা 3জন বাংলাদেশি পাই। সো ওই ঘটনাটা আমার জীবনের সবচেয়ে সুখের ঘটনা, কারণ আমি এত কষ্ট করে ইতালিতে আসছি। ইতালিতে আসার পর 2টা বছর অনেক কষ্ট করছি, সংগ্রাম করছি। দেন তারপর আমি আমার যেটা লিগ্যালিটি ইতালিতে থাকার জন্য সেটা পাই প্রেমের উদ্দেশ্যের জন্য। ওইটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশি বা আনন্দের সংবাদ। আমি এর থেকে খুশি বা আনন্দের সংবাদ আমি হয়তো বা ওইরকমভাবে বলতে পারবো না এই মুহূর্তে। পরিবার, দেশ আর দূরত্ব কীভাবে জয় করি? উত্তরটা হচ্ছে আমি সবসময় আমার পরিবার, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার সবাইকে আমি অনেক মিস করি। কিন্তু এই দূরে থেকে আমি এটা কীভাবে জয় করি? কারণ আমি ভাবি যে হ্যাঁ, আমি যদি ইতালিতে আসতে না পারতাম তাহলে হয়তো বা অবশ্যই আমি বাংলাদেশে থাকতাম বা আমি কিছু একটা করতাম, কিন্তু হয়তোবা সেটা আমার জীবনে ওইরকম কোনো ইফেক্ট ফেলতো না। এখন যেহেতু আমি ইতালিতে আসতে পারছি, এখন আমার লিগ্যালিটি আছে বা আমি ভালো একটা জব করি, সো মাসে এসে ভালো একটা বেতনও পাই। সো ওইটা ভেবে খুব ভালো একটা ফিল হয় যে না, এখন আমি আমার পরিবারকে সাপোর্ট দিতে পারতেছি বা আমি নিজে ভালোভাবে চলতে পারতেছি। এই জিনিসটাকে আমাকে মানে সামনে আগায় যাইতে বা এই দূরত্ব বা পরিবার জিনিসটাকে জয় করার জন্য আমাকে খুব সাহস দেয় বা মোটিভেশন দেয় আমাকে। পরিবার, বন্ধুবান্ধব বা দেশবাসীর জন্য যদি কিছু বলতে চাই, আমি সবাইকে বলবো যে আপনারা যদি চান অভিবাসী হওয়ার জন্য বা প্রবাসী হওয়ার জন্য, সবাই একটু ভেবে চিন্তে হবেন। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমার মতো আপনারা কেউ অবৈধ পথে এভাবে আসেন না। কারণ হয়তো আমি মরেও যেতে পারতাম। আমি যখন সাগরে পড়ে গেছিলাম তখন হয়তো বা সেকেন্ড চান্স আমি হয়তো ইতালিতে নাও আসতে পারতাম। যদি আমি ইতালিতে না আসতে পারতাম তাহলে হয়তো বা আমি এভাবে আপনাদের সামনে দাঁড়িয়ে বা বসে কথাও বলতে পারতাম না, রাইট? সো আমি সবাইকে বলবো যে আপনারা চেষ্টা করবেন প্রথমে বৈধ পথে আসার জন্য। যদি না পারেন দেন আমি আপনাদেরকে বলবো না যে আপনারা অবৈধ পথে আসেন, হ্যাঁ, কারণ এটা আসলে খুবই রিস্ক একটা জায়গা বা খুবই রিস্ক একটা জার্নি। এটা হয়তো বা অনেকেই জয় করতে পারে না বা অনেকেই হয়তো বা জয় করতে পারে। তাই আমি বলবো যে সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কী করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত, কিন্তু আমার পরামর্শ হচ্ছে এটা না করার জন্য। আমি আমার অভিবাসন গল্প এখানে শেষ করছি। আশা করি সবার ভালো লাগছে গল্পটা। অ্যান্ড আমি আবারও বিশেষ করে মঞ্জুরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অভিবাসন গল্পটা প্রচার করার জন্য এবং শেয়ার করার জন্য সবার সাথে। মঞ্জুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনার প্রতি। এবং সবাই প্রবাস কথার পেজের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।